কিছুক্ষণ চুপ থাক আর ভিডিওতে দেখতে থাক কি হয়। বলেই একটা হিংস্র হাসি দিয়ে মোবাইলটা ব্যাক ক্যামেরার দিয়ে এক গার্ডের হাতে দিল। বলল, ধরে রাখো। রাজু, ওদের শরীরে অনেক চর্বি রে, 320 নম্বর ফর্মুলা প্রয়োগ করতো। রাজু মুচকি হেসে মিনিট দুয়েকের মধ্যেই ঠান্ডা বরফ জল ভর্তি পানি ওদের দিকে ফিকে মারল। হঠাৎ বরফ পড়তেই কিবরিয়া আর কদম চেয়ারম্যান ধরফড়িয়ে জেগে উঠল। তা কাবরিয়া, সম্পূর্ণ ঘটনা খুলে বলবি কি? কিবরিয়া উচ্চস্বরে হাসা শুরু করলো। বলল, না রে, বলবো না। তা তোর প্রিয়তমা বেঁচে আছে নাকি গেছে? হ্যাঁ রাজু, ওর নাকি আমার প্রিয়তমাকে উপরে পাঠানোর খুব ইচ্ছে। তা চেয়ারম্যান কাকুরে উপরে পা বেঁধে ঝুলিয়ে দিত। রোদ্দুর বলতে নেই, রাজু তার কাজ শুরু করে দিল। কদম চেয়ারম্যানকে উল্টো করে ঝুলিয়ে দিল। রাজু, তুই কি ফর্মুলা ভুলে যাচ্ছিস দিন দিন? তাহলে তোকে তো ছাড়াই। রোদ, কাম অন, তুই চুপ কর, আমি করছি তো। গার্ড, ফর্মুলা নাম্বার 110। সাথে সাথে গার্ডরা কদম চেয়ারম্যানকে ঠান্ডা বরফ পানিতে চোবাচ্ছে। কদম চেয়ারম্যানের মুখে টেপ লাগানো। বেচারা কিবরিয়া নিজের বাবার এমন বেহাল দশা দেখে ভরকে যায়। চিৎকার করে থামাতে বলে, সে সব বলতে রাজি আছে। রোদ্দুর হাতের ইশারায় থামাতে বলে আর কিবরিয়াকে বলতে বলে। কিবরিয়া একে একে সবকিছু খুলে বলল। ভিডিওতে ফারহান হঠাৎ চিল্লিয়ে বলল, রোদ, রোদ, উত্তর বাচ্চাদের ছাড়বি না। ওর জন্য আমি আমার বোনের থেকে দূরে থেকেছি, মা বাবার হত্যাকারী ভাবছি। রোদ, তোকে হুরের কসম, ওরা বাপ বলায় আমাদের ফ্যামিলিকে যে নরক যন্ত্রণা দিয়েছে আর হুরকে যে কষ্ট দিয়েছে, ওদের সেই সব কিছুর কসম, ওদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দিবি। না হয় তোকে আমি ছাড়বো না। রোদ্দুরের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। বলল, তুই থাম, ওকে আমি ছাড়বো তুই ভাবছিস কি করে? আমার কলিজায় হাত দিয়েছে সে, কলিজায়। এইচপি রুদ্র, মাফিয়া এইচপি রুদ্রর কলিজায়। গার্ডস, ওকেও একইভাবে বেঁধে ফেলো। কদম কাকুর মুখের টেপটা খুলে দে, আমি পৈশাসিক আনন্দ পেতে চাই। কিবরিয়াকেও একইভাবে বেঁধে ফেলল। কিবরিয়ার কদম চেয়ারম্যান চিৎকার করে বলছে, তাদের যেন মাফ করা হয়। তারা জানতো না এই রোদ্দুর মাফিয়া এইচবি রৌদ্র, তাহলে কখনোই এই কাজ করতো না। রাজু, ধারালো ছুরি নিয়ে আয়। আর গার্ডস, তোরা ফর্মুলা 440 সেট কর মিনিট 5 মধ্যেই। মিনিট 5 মধ্যেই কিবরিয়া আর কদম চেয়ারম্যানের নিচে গরম তেল ফুটে টকবক করছে। দুজন বাপ ছেলে ভয় পেয়ে গেল। রোদ্দুরকে বারবার চিল্লিয়ে মাপ চাচ্ছে, যাতে ছেড়ে দেওয়া হয়। জীবনে এরকম ভুল করবে না। সুযোগ একবার আসে, আর যে রৌদ্র এর চোখে পড়ে যায় তার আড্ডা এসে যায়। রৌদ্র মৃত্যু ছাড়া কোনো পথ দেয় না। গার্ডস! বলার সাথে সাথে তাদের গরম তেলে ছেড়ে দেওয়া হয়। দুটো মানব জীবিত অবস্থায় নরকীয় মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। রোদ্দুর ইশারা দিতেই ওদের টেনে তুলে ফেললো, মাটিতে ছিটকে ফেললো। রোদ্দুর ছুরি দিয়ে প্রথমে কদম চেয়ারম্যানের হাত কাটলো। টকবগিয়ে রক্ত পড়ছে। ওটাতে মরিচের গুঁড়ো মিশিয়ে দিল। ওখানেই দাফিয়ে দাফিয়ে কদম চেয়ারম্যান মারা গেল। কিবরিয়ার পুরো শরীর ছুলে গেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। কি বিচ্ছিরি ভয়ঙ্কর দেখতে। রোদ্দুর মুচকি হেসে পুরো শরীরে মরিচ গুঁড়া দিচ্ছে, যেন কিছু ফ্রাই হচ্ছে এমন শব্দ হচ্ছে। কিবরিয়া কাটা মুরগির মতো দাফাচ্ছে। রোদ্দুরের এমন ভয়ঙ্কর রূপ দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেছে। রোদ্দুর উচ্চ স্বরে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে গেল। রোদ্দুর এক ভরসার নাম, দীর্ঘ অন্ধকারের পর এক আলো জ্বলে ওঠার বিশ্বাসের নাম। হয়তো ঠিক, মানুষ এত ভয়ঙ্কর হয় না। সত্যি অর্থে কজন মানুষকে আমরা চিনি, কজন মানুষকে আমরা ভয়ঙ্কর হতে দেখেছি। এই পৃথিবীতে মানুষের থেকে ভয়ঙ্কর আর কোনো প্রাণী নেই। একমাত্র মানুষ প্রাণীটাই খুনি। এদের মতো ভয়ঙ্কর আর একটাও খুঁজে পাবে না। 15 দিন পর আজ হুরকে বাসায় আনা হয়েছে। 2 দিন আগে হুরের জ্ঞান ফেরে, আর 2 দিন অবজারভেশনে ছিল। আজ ডাক্তারের কাছ থেকে ছাড়া পেয়েছে, তাই বাসায় আনা হয়েছে। হুর যেন চুপচাপ হয়ে গেছে, একেবারেই নিশ্চুপ। হয়তো মা বাবার এরকম মৃত্যু ভেতর থেকে হুরকে স্তব্ধ করে দিয়েছে। কেটে গেল আরো 1 সপ্তাহ। হুরকে আগের থেকে আরো বেশি সুস্থ লাগছে, তবে চুপচাপ থাকে নিজের রুমের ভেতর। আজ বাড়ির সবাই একসাথে বসে আছে। মূল কেন্দ্রবিন্দু হুর। লিজা যেন আগের থেকে আরো শান্ত হয়ে গেছে। হয়তো ঝড় আসার পূর্ব মুহূর্ত। সবার শেষে সিদ্ধান্ত হলো হুরকে সর্বপ্রথম নর্মাল লাইফে আনা হোক। হঠাৎ এত বড় একটা বিপদ গেছে, এখন হুরও ঠিক আছে। হুরকে নিতান্ত সাধারণ কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে, একটু জোরপূর্বকই। সেদিনের ঘটনার পর
পুরো শহর গরম। মানুষের মুখে মুখে মাফিয়া এইচপি রৌদ্র এর নাম। সেই কদম চেয়ারম্যান আর তার ছেলের লাশ নর্দমায় পাওয়া গেছে, সাথে সেখানে তাদের কর্মকাণ্ডের এভিডেন্স। এগুলো রোদ্দুরের গ্যাংরা করেছে। পুলিশ তদন্ত করছে, কিন্তু কোনো এভিডেন্স পাচ্ছে না ন্যাচারাল মৃত্যু যেন। আর যারা খুন হয়েছে তারা দেশদ্রোহী আর দেশের জনগণের শত্রু, তাই কেস সেখানেই অফ করে দেওয়া হয়েছে। আমার ইচ্ছে ছিল না, তবুও বাধ্য হয়ে চাচার সাথে বের হয়েছি। চাচার সাথে গাড়িতে উঠেছি। কোথায় যাচ্ছে জানে না, জিজ্ঞাসা করে লাভ হলো না। চাচা সারপ্রাইজ বলে উড়িয়ে দিল। আমি চুপচাপ বসে আছি। অপরিচিত শহর না অপরিচিত শহর না চেনা শহরের অপরিচিত রূপ দেখছি। সবকিছু কি ঠিক এভাবেই বদলে যায়? আর ভাবছি, আজ প্রায় 1 মাস হতে চলেছে রোদ্দুর ভাইয়ের সাথে কথা হয় না, দেখাও বেশি হয় না। যদিও দেখা হয়, রোদ্দুর ভাইয়াকে ইগনোর করি। আমি যাই করি সে তো পারে আমার সাথে কথা বলতে, কিন্তু সেও কিছুটা ইগনোর করে। কেন যেন তার এই ব্যবহার ভালো লাগে না। আজকাল কিচ্ছু ভালো লাগে না। যদি মরে যেতাম। হঠাৎ গাড়ি থেমে গেল। আমি ব্রেক কষাতে একটু নড়ে চড়ে বসলাম। চাচার দিকে তাকাতেই চাচা নেমে গেল। আমি অপর পাশ থেকে নামতেই অবাক হলাম। ভার্সিটির সামনে কত মানুষ, কত কিছু করছে। চাচা আমার কাঁধে হাত রেখে বলল, চল। চুপচাপ চাচার সাথে ভেতরে গেলাম। অনেকে আমার দিকে তাকিয়ে আছে। যাক, মানুষ মানুষের দিকে তাকায়, স্বাভাবিক। কিছু কিছু ছেলে মেয়ে চাচাকে সম্মান করছে। ব্যাপারটা অদ্ভুত। ভর্তি হলাম ভার্সিটিতে। চাচা আর আমি ক্যান্টিনে বসে আছি। হঠাৎ ধুম করে রোদ্দুর ভাইয়া চেয়ারে এসে বসলো। হঠাৎ বসে পড়ায় ভয় পেয়ে গেলাম। তাকিয়ে দেখি রোদ্দুর ভাইয়া। আমার গ্যাংয়ের পোলাপানদের থেকে শুনলাম তুমি এসেছো, তাই ভীতু প্রকৃতির মেয়েটাকে সাথে নিয়ে কেন এসেছো? রোদ্দুর, আবারও ওকে আনবো না তো কাকে আনবো? ওর ভার্সিটিতে অ্যাডমিট করে দিছি। রোদ্দুর ভাইয়া চমকে আমার দিকে তাকালো। ধ্যাৎ, এই চাচাও না। রোদ্দুর ভাইয়া যে ভার্সিটিতে পড়ে সেখানেই কেন অ্যাডমিট করতে হবে? কিচ্ছু বললাম না, চুপচাপ উঠে চলে এলাম। রোদ্দুর ভাইয়া তাকিয়ে আছে। চাচাও আমার সাথেই চলে এলো। আজকের দিনটা অন্য দিন থেকে ভালোই কাটলো। রাতে বসে আছি নিজ বারান্দায়। গ্রামে আর যাওয়া হয় নাই। তারপর কি হয়েছিল? তারা কি বেঁচে আছে? মা, বাবা আর দাদার কবর দেখতে ইচ্ছে করে। আকাশ দেখছি, চেয়ারে বসে আকাশ দেখছি, আর মা বাবার কথা মনে করছি। নিজেকে এখন কিছুটা বোঝা মুক্ত লাগে। আমি তো আমার মা বাবাকে মারি নাই, তবুও সেদিন আমার দৌড় দেওয়া উচিত হয় নাই। কিছুটা দোষ আমারও আছে। এগুলো ভাবছি, হঠাৎ রোদ্দুর ভাইয়ের দেয়াল লকেটটায় হাত পড়লো। জানি না কেন খুলে ফেললাম। হাতে নিয়ে ধরে চোখ বুজে রইলাম। হঠাৎ পেছন থেকে রোদ্দুর ভাই আওয়াজ করে বলল, কিছু বলি না দেখে আমি যে বলবো না তা ভাবিস না। লকেটটা গলায় দে, না হয় তোর ওই হাত আমি 2 ভাগ করতে বেশি সময় নিব না। এটা কি ছিল জানি না, হয়তো ঠান্ডা মাথার ধমকি। হাত থেকে লকেটটা ইচ্ছে থাকা না সত্ত্বেও লকেটটা পরে নিলাম। রোদ্দুর ভাইয়া এগিয়ে এলো, আমার পাশের চেয়ারে বসে পড়লো। আর চোখে তাকালাম, কিছু বললাম না। আজকাল কথা বলতে ইচ্ছে করে না। চুপচাপ থাকলে চলবে? আর কতদিন চুপচাপ থাকবি? আচ্ছা, এটা সারপ্রাইজ আছে তোর জন্য। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো, আমার হাতে গুজে দিল। তারপর বলল, সময় মতো পড়ে নিস। চুপচাপ উঠে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। হাতে থাকা কাগজটা দেখলাম, তবে খুলতে ইচ্ছে করলো না। কাগজটা নিয়ে উঠে চলে এলাম রুমে। ড্রয়ারে কাগজটা রেখে দিলাম আর বেডে শুয়ে পড়লাম। পরের দিন সকাল 9টায় ফ্রেশ হয়ে নিচের ড্রয়িং রুমে খেতে বসেছি। সবাই আছে। রোহান আর চাচা অফিসে যাবে। আমাকে দেখে সবাই খুশি হয়েছে। এর মধ্যেই রোদ্দুর ভাইয়ার আগমন। আমি দ্রুত খেয়ে উঠলাম। বললাম, চাচি, চাচা, দাদি, আমি আসছি। আসছি মানে কি? রোদ্দুর আছে কি করতে? রোদ্দুরও একই ভার্সিটি পড়ে, ওর সাথে যা। এই রোদ্দুরের সাথে নিয়ে যা। রোদ্দুর ভাইয়া এর মধ্যেই খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। বলল, আমি কাউকে নিতে পারবো না, তবে যার প্রয়োজন আমার পিছু পিছু আসুক। ভাব দেখে বাঁচি না। এখন কিছু আর বললাম না, চুপচাপ তার পিছু পিছু হাঁটলাম। ভার্সিটিতে পৌঁছে গেছি। এর মধ্যে আমাদের কোনো কথা হয় নাই। গেটের সামনেই রোদ্দুর ভাইয়ের গাড়ি থেকে নামতেই দেখি ভার্সিটির অনেক মেয়েরা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আমাকে কি কোনো দিক থেকে খারাপ দেখা যাচ্ছে? আমি তো সিম্পল ভাবেই এসেছি। রোদ্দুর ভাইয়া গাড়ি নিয়ে চলে গেল পার্কিং করতে।
যাকগে, ভার্সিটি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, মানে আমি একাই। নবীন 1 মাস হয়ে গেছে, নবীন বড় সব হয়ে গেছে, নতুন তো তাই এদিক সেদিক তাকিয়ে হাঁটছি। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম, হাতে থাকা বইটা পড়ে গেল। সামনে একটা মেয়ে, বইটা উঠিয়ে আমার দিকে তাকিয়ে হঠাৎ আমাকে হুর বলে জড়িয়ে ধরলো। ব্যাপারটা অদ্ভুত, বোধগম্য হলো না। কে মেয়েটি? মেয়েটি আমাকে ছেড়ে বাহু ঝুঁকিয়ে বলল, হুর, তুই এখানে? মেয়েটিকে ভালো মতো দেখলাম। আরে, এ তো আমার হাই স্কুল ফ্রেন্ড লাবণী। লাবণীকে দেখে খুশি হয়ে গেলাম। ওর সাথে আমার শেষ দেখা সেই ক্লাস 9-এ থাকবে। ওর বাবার ট্রান্সফার হওয়ার পর ওরা আমাদের গ্রাম ছেড়ে চলে এসেছিল। অনেকদিন পর দেখা হয়, ভালো লাগছে। ও আর আমি সেম ডিপার্টমেন্ট, একসাথে ক্লাস করলাম। আমি নতুন, সবার সাথে পরিচয় হলাম ক্লাসে। ছুটি হয়ে গেল, আমি আর লাবণী ক্যান্টিনে বসলাম, গল্প করছি। এর মধ্যেই ক্যান্টিনে শোরগোল লেগে গেল। সিনিয়র ভাইরা এসছে, আমি আর লাবণীও দাঁড়িয়ে গেলাম। লাবণী ইউনিভার্সিটি সম্পর্কে আমাকে বলল অনেক কিছু, বুঝলাম কাল কেন চাচাকে ছেলে মেয়ে সম্মান দিচ্ছিল। রোদ্দুর ভাইয়ের জন্য। উনি এবার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছেন। এবার ইউনিভার্সিটির পক্ষ থেকে এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, তাই তো তিনি এত ব্যস্ত। ও উনি তো পলিটিশিয়ান, কণা মেয়েটা বলেছিল। হুর, এই যে সিনিয়র, উনি রোদ্দুর, ওনার বিপরীতে দাঁড়িয়েছে। অনেক ভয়ঙ্কর সে, চল এখান থেকে কেটে পড়ি। এর মধ্যেই রোদ্দুর ভাইয়া ও তার দল বলে এলো। এ মা, এ কি? মায়েরা আপু যে, সেও একই ইউনিভার্সিটিতে পড়ে। মনে মনে একটু থমকে গেলাম। এই মাইয়াটার সামনে পড়লে কি যেন হয়। দুই দলের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে। বাপরে, রোদ্দুর ভাইয়া কি ঝগড়ুটে! অবশ্য বিপরীত দলের নেতাও কেউ কাউকে এক চুল অব্দি ছাড় দিচ্ছে না। এক পর্যায়ে রোদ্দুর ভাইয়া কথার মধ্যে আর চোখে আমার দিকে তাকালো। আমিও তার দিকেই তাকিয়ে আছি। মুহূর্তেই উনি একটা চোখ টিপ দিল। আমি অবাকের শেষ পর্যায়ে। হয়তো কারোর চোখে ব্যাপারটা পড়েছে, আবার হয়তো পড়ে নাই। দ্রুত লাবণীকে নিয়ে মহল থেকে বের হয়ে গেলাম। ভার্সিটি আজকাল গরম, লাবণীর কথায় বুঝলাম। এখন মৌসুমটা উত্তাল, চারিদিকে ইলেকশনের কানা ঘুষা চলছে। চাটং থেকে শুরু করে ঘরে ঘরে ইলেকশন নিয়ে মাতামাতি। লাবণীকে বিদায় দিয়ে আমিও রাস্তায় হাঁটছি, কোনো রিক্সা পাচ্ছি না। এমন সময় হঠাৎ একটা গাড়ি সামনে এসে থামলো। কিছুটা ভয় পেয়ে গেলাম। গাড়ির গ্লাসটা খুলতে ইট ঝটকা খেলাম। সাথে জেগে উঠলো পুরনো স্মৃতি। গাড়িতে মেঘালয় বসে আছে। ফুলপরি, তোমার সাথে আমার কথা আছে। সেদিনে আমি ইচ্ছে করে এরকম। আমি ওখান থেকে ভয়ে উল্টো দিকে, মানে পুনরায় ভার্সিটি দিকে দৌড় দিলাম। পেছন থেকে মেঘালয় ডাকছে, ডাকছে তো ডাকছেই। আমিও জোরে চোখ বন্ধ করে দৌড় দিলাম। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাচ্ছিলাম। এর মধ্যেই আমাকে ধরে ফেললো। যে ধরে আছে তার বুকের হৃৎপিণ্ডের বিট শুনতে পাচ্ছি। মিনিটের মধ্যেই ব্যক্তি থেকে 2 কদম পিছনে দাঁড়ালাম। ছেলেটিকে তো চিনি। আরে, এ তো সেই রোদ্দুর ভাইয়ের বিপরীতে এমপি ইলেকশনে দাঁড়িয়েছে। অস্পষ্ট স্বরে বললাম, সরি, আসলে আমি দেখতে পাইনি, সরি। ছেলেটিকে কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে এগিয়ে গেলাম। কিছু দূরে রোদ্দুর ভাইয়া, মায়েরা আপু আর তাদের দল বল বসে আছে। আমি পেছনের দিকে তাকালাম, এখনো সেই ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। আমি জানতাম না যে মেঘালয় আমার পিছু পিছু ভার্সিটিতে এসছে। মেঘালয়ের গাড়ি গেটের সামনে এসে থামলো। মেঘালয় গাড়ি থেকে বের হলো, সোজা আমার দিকে তাকালো। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। সোজা রোদ্দুর ভাইয়ের দিকে দৌড় দিলাম। গিয়েই রোদ্দুর ভাইয়াকে জাপটে ধরলাম। মায়েরা হুড়কে দেখে ঝটকা খাইল। তার উপর রোদ্দুরের ওপর ঝাঁপিয়ে পড়তে থেকে আরো বেশি। উপস্থিত রোদ্দুরের দলবলও অবাক চোখে তাকিয়ে আছে। রোদ্দুর প্রথমে বুঝতে না পারলেও সেকেন্ড 10 অতিক্রম হওয়ার পর বুঝতে পারলো তার প্রিয়তমা কিছু দেখে ভয় পেয়েছে। তাই লোকালয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে তাকে জড়িয়ে ধরেছে। তবে রোদ্দুর কিছুটা খুশিও হলো। মায়েরা আর দলবল কিছু বলতে যাবে, তার আগেই রোদ্দুর ইশারা দিয়ে থামিয়ে দিল। সবাই এখন নীরব দর্শক। রোদ্দুর হুরের মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে আমার হুরপরির? রোদ্দুরের এমন পরিবর্তনে মায়েরা ছাড়া বাকিদের চোখ মুখ অবিশ্বাস্য ঘটনা দেখছে, এমন বর্ণনা দিচ্ছে। এর মধ্যেই রাজুর আগমন। রাজু রোদ্দুর আর হুরকে দেখে শান্তির হাসি দিল। ইশারায় সবাইকে সরে যেতে বলল। মায়েরা হন হন করে রেগে সবার আগে চলে গেল। বাকিরা সবাই দূরে সরে রাজুকে ধরলো ব্যাপার কি জানার জন্য। অন্যদিকে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি রোদ্দুর ভাইয়ের বুকে। আমার কান্না দেখে রোদ্দুর ভাইয়া আমার মুখ উঁচু করে বলল,
এই পাগলি, কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে? হয়েছে কি বলবি তো? কেউ কিছু তোকে বলেছে? আমাকে বল, দেখিস ওরে কি করি। হঠাৎ রোদ্দুর ভাইয়ের কথায় রাগের প্রকাশ পেল। আমার কান্না থেমে গেল। মুহূর্তেই মনে পড়ে গেল সেই ঘটনার কথা। সেদিন রোদ্দুর ভাই আর রাজু ভাইয়া নাকি মেঘালয়কে হসপিটাল পাঠিয়েছিল। অবশ্য আমি ওটা মায়েরা আপুর মা আর রাজু ভাইয়ার মায়ের কাছ থেকে শুনেছি। সামনে রোদ্দুর ভাইয়ের ইলেকশন। বরাবরই রোদ্দুর ভাইয়ার স্বপ্ন পলিটিশিয়ান হওয়ার। এখন কোনো ঝামেলা ঘটলে যদি তার ক্যারিয়ারে প্রভাব পড়ে, তাই কথাটা এড়িয়ে গেলাম। একটা ঢোক গিলে বললাম, কিছু হয়নি, আমার শরীর খারাপ লাগছে, আমাকে বাসায় দিয়ে আসবে? আমি রাস্তার কোনো রিক্সা পাই নাই। রোদ্দুর ভাইয়া আমার কথা শুনে অট্ট হাসি দিয়ে বলল, পাগলি, এত কান্না করার কি আছে? যতদিন রোদ্দুর আছে ততদিন রোদ্দুরের চোরাবালি আছে, ঠিক ততদিন তুইও থাকবি। তারপর আমরা একসাথে হারিয়ে যাব, বুঝলি? আমার অনেক কাজ আছে, এখন বাড়ি যেতে পারবো না। আমি রাজুকে বলে দিচ্ছি, ও তোকে ছেড়ে আসবে। হ্যাপি? আমি মুখে জোরপূর্বক হাসি দিলাম। রাজু ভাই আমাকে বাড়ি ছেড়ে দিল। কেটে গেল 2 সপ্তাহ। ভার্সিটি এখন অফ। ছাত্রলীগ, ইলেকশন নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, উথাল পাথাল। রোদ্দুর ভাইয়া অনেক বিজি, বাসায় সময় মতো আসে না। এমন দিন তার একবার দেখা পাওয়া দুষ্কর। আজ ইলেকশন হচ্ছে, মানে ভোট। পরিবারের সবাই চিন্তায় আছে, আমিও আছি। রোদ্দুর ভাইকে নিয়ে আমার ইদানিং খুব টেনশন হয়। কি দরকার এই রাজনীতিতে যোগ দেওয়ার? খুব ভয় করছে। এতদিনের স্বপ্ন রোদ্দুর ভাইয়ার আজ ফলাফল প্রকাশ করার পালা। আমি বসে বসে চিন্তায় পড়ে গেছি, কি হবে কি হবে। এরই মধ্যে আমার মোবাইলে কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখি রোদ্দুর ভাইয়ার কল। কলটা রিসিভ করতেই বলে উঠলাম, আপনি জিতেছেন তো রোদ্দুর ভাইয়া? অপর পাশ থেকে কোনো রেসপন্স পেলাম না। রোদ্দুর ভাইয়া মিনিট 2 পর বলল, অনেক বছরের স্বপ্ন আমার হুড়পুরি, আমি টেনশনে ঠিক থাকতে পারছি না। হুর, আমি তোকে আমার এই স্বপ্ন পূরণের জন্য তোর ভালোবাসাকে অস্বীকার করছি। হুড়পুরি, আমি জিতবো তো? কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যিই তো রোদ্দুর ভাইয়া এই স্বপ্নের জন্য কত কিছু করেছে। হাতের ঘড়ির দিকে তাকালাম, 5টা বেজে গেছে। বললাম, রোদ্দুর ভাইয়া 5টা বেজে গেছে, আপনি জিতে গেছেন। এমন সময়ই অপর পাশে মাইকের আওয়াজে বলল, এইবারের এমপি ইলেকশনে 300 ভোটের বেশিতে রোদ্দুর চৌধুরী জয়ী লাভ করেছেন। কথাটা শেষ হতে না হতেই একটা গুলির শব্দ, পরপরই আরেকটা। রাজু ভাইয়ার আওয়াজ। রোদ্দুর মোবাইলটা নিচে পড়ে গেল। রোদ্দুর মোবাইলটা নিচে পড়ে গেল। কি হলো বুঝে উঠতে পারছি না। ওপাশে শোরগোল শোনা যাচ্ছে। আমি ঠিক থাকতে পারছি না, বুকের ভেতর কষ্ট হচ্ছে। রুম থেকে দৌড়ে বের হলাম। আমি দৌড় দিয়ে সিঁড়ি ধাপে পা দিতেই লিজা ভাবির বোন কণার সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা শোপিসটা ভেঙে গেল। আমি দৌড় দিয়ে সিঁড়ির ধাপে পা দিতেই লিজা ভাবির বোন কণার সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা শোপিসটা ভেঙে গেল। আমি তাও দৌড়ে দ্রুত সোফার উপর থাকা রিমোটটা নিলাম। কণা ঘটনা একটু থমকে গেল। এই শব্দে দ্রুত সবাই একজোট হয়ে গেল। এই মেয়ে, তুমি কি? হ্যাঁ, দেখো তো কি করলে। তোমার জন্য আমার শোপিসটা ভেঙে ফেলেছি আমি চেয়েছিলাম যে আজ রোদ্দুর জিতলে তাকে এই শোপিসটা দেব উপহার হিসেবে। এর মধ্যেই আমি খবরের চ্যানেলে টিভি সেট করলাম। খবরে ব্রেকিং নিউজ হিসেবে এই শহরের ইলেকশন মহলের পাল্টা গন্ডগোল দেখা, মারা গেছে অনেকেই। হঠাৎ ব্রেকিং নিউজে বলল, বিজয়ী রোদ্দুর ও তার দলবলের অবস্থা ভয়াবহ, এখনো তাদের খবর পাওয়া যায়নি। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই কথাগুলো শুনেই আমি নিজেকে সামলাতে পারছিলাম না। সাধারণ পোশাকেই দরজার দিকে দৌড় দিলাম। উদ্দেশ্য সেই জায়গায় যাব, রোদ্দুর ভাইয়াকে খুঁজবো। এভাবে তিনি নিরুদ্দেশ হয়ে যাবে কোথায়? আমি যে গুলির আওয়াজ শুনেছি, কিছু হয়নি তো তার? দরজার কাছে আসতেই পেছন থেকে আমাকে কেউ ধরে ফেললো। তাকে দেখি রুহান ভাইয়া। ওদিকে চাচি জ্ঞান হারিয়ে ফেলেছে, দাদির প্রেশার হাই হয়ে গেছে। চাচা আর বাকিরা, লিজার পরিবার আজ 2 দিন ধরে এই বাড়িতে এসছে, সামলাচ্ছে। আমি রেহান ভাইয়াকে বললাম, আমাকে ছাড়ো রেহান ভাইয়া, আমি পাগল হয়ে যাব। ওনার কিছু হয় নাই তো? আমার বুকে কষ্ট হচ্ছে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। এক প্রকার রোষারুষি করতে করতে ওখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। কণা, লিজা আর বাকিরা শুধু তাকিয়ে দেখলো হুরের পাগলামি, রোদ্দুরের জন্য হুরের পবিত্র প্রণয়। কণা ফিসফিস করে লিজার কানে কিছু বলল। লিজা বোনকে চোখের ইশারায় আশ্বাস দিল।
জ্ঞান ফিরতেই নিজেকে রুমে পাই, বিছানায় শুয়ে আছি। হঠাৎ রোদ্দুর ভাইয়ের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে উঠলাম। দ্রুত বিছানা থেকে উঠে বাইরে হাঁটা দিলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সোফায় সবার সাথে রোদ্দুর ভাইকেও দেখতে পাই। রাজু, রোদ্দুর ভাইয়া, মায়েরা, আপু, পরিবারের লোকজন বসে আছে। রোদ্দুর ভাইয়ের গায়ে একটা আচরণই, তিনি খুব হাসি খুশি, জিতেছেন হয়তো তাই। রোদ্দুর ভাইয়া সবার সাথে হেসে হেসে কথা বলছে। আমি কেন যেন এটা মেনে নিতে পারলাম না। বুকের মাঝে এক অচেনা অদ্ভুত কষ্ট। আমি ভেবেছিলাম হয়তো আমি তাকে হারিয়ে না, কি বলছি, তবে জ্ঞান ফেরার পর রোদ্দুর ভাইয়ের এই রূপ দেখবো আমি ভাবি নাই। আমি চুপচাপ ওপরে উঠে যাচ্ছি। এর মধ্যেই লিজা ভাবি বলল, কিছু বললাম না। কি বলবো, কার জন্য বলবো? চুপচাপ থাকতে ভালো লাগে। আজও নীরব দর্শকের মতো চুপচাপই থাকলাম। তবে রোদ্দুর ভাইয়ের দিকে তাকাতে ভুললাম না। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্থাৎ ভাজা মাছ উল্টে খেতে পারে না, এরকম। চুপচাপ উপরে চলে গেলাম। হুর যেতেই রোহান লিজাকে ধমক দিল, আরো কিছু বলল। এর মধ্যেই রোদ্দুর জানতে চাইলো ব্যাপারটা কি। রোহান সব খুলে বলল। রোদ্দুর ধপ করে বসে পড়ল, একবার ক্ষিপ্ত চোখে লিজার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রোদ্দুর মাথায় হাত বুলিয়ে বলল, শিট, ভুল হয়ে গেছে, পুনরায় একই ভুল আবারও। শিট, সব নর্মাল হচ্ছিল আমাদের মাঝে, সব ভেস্তে গেল। ধ্যাত। হনহন করে রোদ্দুর উপরে চলে গেল। পরের দিন সকাল থেকেই বাড়িতে শোরগোল, অর্থাৎ পার্টি হবে। রোদ্দুর ভাইয়া জয়ের খুশিতে পার্টি রাখছে। শহরে গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবে, সবাই খুশি। চুপচাপ সব দেখলাম, আশেপাশে চোখ বুলিয়ে দেখছি রোদ্দুর ভাই আছে কিনা। না, নেই। সেই যে কাল এক চোখ বিনিময় দেখা, এখন পর্যন্ত আর দেখা নেই। তাকে দেখিও নাই। এমপি মানুষ বলে কথা, এখন কি তাকে পাওয়া যাবে? দাদি রুমে গেলাম, দাদি বসে আছে। আমাকে দেখে মুচকি হেসে ডাক দিল, বলল, কি হয়েছে? আমার নাতনিকে আজ নেতিয়ে পড়া গোলাপের মতো লাগছে কেন? দাদির পাশে এসে বসলাম। বললাম, দাদি, আমার এই বাড়িতে ভালো লাগে না, দম বন্ধ লাগে। এই কোলাহল আবার ভালো লাগে না, আমি নির্জনতা চাই। দাদির মুখটা মলিন হয়ে গেল, বলল, রোদ্দুরকে ভুল বুঝছিস? আর বলতে দিলাম না, হাতের ইশারায় থামতে বললাম আসি আমি, তুমি রেস্ট নাও, শরীর ভালো না। সন্ধ্যায় পুরো বাড়ি উৎসবের আমেজে মেতে উঠেছে। হইচই তো আছেই, তার সাথে সমগম, তাছাড়া পার্টির মহল। খুশি যেন উপচে পড়েছে। রুমে বসে আছি, ভাবছি কি করব। আমি এত ইম্পর্টেন্ট পার্সন না যে পার্টিতে যাওয়াই লাগবে, না গেলেও চলবে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। শব্দ শুনে তার দিকে তাকালাম, দেখলাম চাচি এসছে। চাচিকে দেখে মুচকে হেসে বললাম, তুমি এখানে যে, কি হয়েছে? আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তা আমি বুঝি তোর রুমে আসতে পারি না? এইভাবে তৈরি না হয়ে বসে আছিস কেন? নিচে যাবি না? আমি আমতা আমতা করে বললাম, আসলে আমার কোলাহল পছন্দ না, তাই আর কি, আজ নিচে যেতে যাচ্ছিলাম না। তাছাড়া আমি যে খুশির মহলে যাই তা স্বল্প হয়ে যায়, থাক না। চাচি মিটমিট করে চোখগুলো ছোট করে আমার দিকে তাকালো, বলল, তা হচ্ছে না, আজ তোকে আমি সাজিয়ে দেব। এই দেখ আমি কি এনেছি, তোর মায়ের ব্যবহার করা প্রিয় শাড়ি। মায়ের জিনিস? তাকিয়ে আছি। আমার মা। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। চাচি দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে নিলাম। চাচির কথা মতো সব করলাম। আমি আবার চাচির কথা অমান্য করতে পারি না। মাঝে মাঝে মনে হয় চাচির শরীরে মায়ের গন্ধ। চাচি আমাকে শাড়ি পরিয়ে দিল, বলল, মাশাআল্লাহ, মায়ের শাড়িতে মেয়েদের সবসময়ই রাজকন্যা লাগে। খুব সুন্দর লাগছে আমার হুর আম্মা জান রে। আমি নিচে যাচ্ছি, তুমি সাজগোজ করে আসো। চাচি চলে গেল। মনে গেঁথে গেল আজ মায়ের শাড়ি। ঘ্রাণ শুকলাম, মায়ের শাড়ির মধুর ঘ্রাণ। মিনিট দুয়েক চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছে আমার মা আমার পাশেই আছে। মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠলো। আমি জানি আমার মায়ের অনেক জিনিসপত্র চাচির কাছে আছে। চাচি অনেক যত্ন সহকারে আগলে রেখেছে, জানি না কেন, তবে যে কারণেই হোক আমার ভালো লাগে। হালকা মেকআপ করে নিলাম।
চুলগুলো আজ খোপা করে নিলাম। গাঢ় কাজল, হালকা লিপস্টিক, শেষ সাজগোজ। আয়নায় তাকালাম, নিজেকে নিজেই চিনতে পারছি না। হঠাৎ লকেটটার দিকে চোখ গেল। লকেটটায় যেন আমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। হঠাৎ মনে পড়লো চিঠির কথা। আরে এই ঝামেলায় তো চিঠির কথা ভুলেই গিয়েছিলাম। দ্রুত ড্রয়ার থেকে চিঠিটা বের করলাম, চিঠিটা খুললাম। লেখা আছে, কলিজা ফারিয়া, কেমন আছিস আমার হুডি? হ্যাঁ, আমি সরি, তোর কাছে খুব শীঘ্রই ফিরছি। ফেব্রুয়ারি 8 তারিখে সন্ধ্যায় আমি আসছি। এতে ফারহান। খুশিতে কান্না করে দিলাম। আমার ভাই ফিরছে, আমার ভাই। ভাইয়া আমাকে মাফ করে দিয়েছে। আজই তো ফেব্রুয়ারি 8। ভাইয়া কি এসছে? দ্রুত চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য নিচে যাওয়া, তর যেন সইছে না। সিঁড়ি দিয়ে শাড়ি সামলিয়ে নামছি। শেষে আসতেই একটা হাত সামনে দেখে দাঁড়িয়ে গেলাম। মেঘালয় সামনে দাঁড়িয়ে আছে। তার হাত এগিয়ে দিয়েছে যেন আমি সৌজন্য বোধ হিসেবে হাত ধরে বাকিটা পথ নিচে নামি। মেঘালয়কে দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে তাকালাম। পরিবার, পার্টির সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভয়টা উবে গেল, তবে নার্ভাসনেস শুরু হলো। হঠাৎ রোদ্দুর ভাইয়ের দিকে তাকাতেই দেখি হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। যেন কোনো ভুল স্টেপ নিলেই সাথে সাথে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। এর মধ্যেই রাজু ভাইয়া এগিয়ে বলল। মেঘালয়কে উপেক্ষা করে হাত বাড়িয়ে দিল। আমি যেন স্বস্তি ফিরে পেলাম। মেঘালয়ের হাত ইগনোর করে রাজু ভাইয়ের হাত মুচকি এসে ধরলাম। সামনে হেঁটে চলে গেলাম আর রাজু ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, থ্যাংক ইউ। রাজু ভাইয়া মুচকি হেসে বলল, আজ কিন্তু তোকে সেই লাগছে ফুলপরি, একদম পরীর মতো। আমার কাজ আছে, তুই বরং মায়ের পাশে গিয়ে দাঁড়া। আন্টি, দাদি আর অনেকেই তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। রাজু ভাইয়া চলে গেল। অনেকেই সুন্দর করে সেজে এসছে। এর মধ্যেই মায়েরা, কণা আর লিজা ভাবির আগমন। কি সাজ দিচ্ছে রে মাইরি, তবুও দারুণ লাগছে। মেকআপের কামাল বলে কথা প্রশংসা না করে পারা যায়? হ্যাঁ, এই আন্টি টাইপ মহিলাদের কাছে দাঁড়াতে অসহ্যকর লাগছে। কিছুক্ষণ পরপর আমাকে নিয়ে কথা। এর মধ্যেই দুজন তো দাদির কাছে বলেই ফেললো তাদের ছেলের সাথে আমার বিয়ে নিয়ে কথা। রাজু ভাইয়ার আম্মু খালি হাসে। হ্যাঁ, একটু দূরে সরে গেলাম। বেয়াদব মহিলারা, এই প্রকার মহিলাদের সামনে গেলে সর্বনাশ। অবিবাহিত ছেলে মেয়েদের ইজ্জত লুটে নেওয়ার মতো অবস্থা করে ফেলে। মন্ত্রী এসেছিলেন, মিনিট 10 ছিল, তারপর চলে গেল। উনি চলে গেল, রোদ্দুর ভাইয়া এগিয়ে দিতে গেল। ফিরে এসে তার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে যোগ দিতেই মিনিট 2 পর আমার দিকে তাকালো। অবশ্য উনি বারবারই আমার দিকে তাকাচ্ছেন কিছুক্ষণ পর পর। চোখে কয়েকবারই এক হয়েছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি আর একটা ওয়েটার থেকে জুস। হঠাৎ রোদ্দুর ভাইয়ার হাওয়ায় ফ্লাইং কিস দিল। কতটা বেহায়ার নির্লজ্জ এমপি হলে এরকম কাণ্ড করতে পারে ভাবা যায়। চোখ সরিয়ে অন্যদিকে নিলাম। মায়েরা, কণা সহ অনেক মেয়েরা রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছে, যেন চোখে গিলে খাবে। কি এমন আছে রোদ্দুর ভাইয়ের দিকে সব মেয়েরা ঝুঁকে পড়ে? এখানে উপস্থিত অনেক মেয়েদের সাথে রোদ্দুর ভাইয়া হেসে হেসে কথা বলছে। হিংসে হচ্ছে খুবই। আমিও আবার তাকালাম। আজ রোদ্দুর ভাইয়াকে অন্য দিনের তুলনায় বেশ সুন্দর লাগছে। নেতা ভাব ফিরে এসছে। সাদা পাঞ্জাবির উপর কালো ব্লেজার। এক কথায় আজ তাকে অনেক সুন্দরই লাগছে। এর মধ্যেই এক পিচ্চি মেয়ে দৌড়ে এলো। হঠাৎ তার হাতে থাকা আইসক্রিম আমার শাড়িতে লেগে গেল। বাচ্চা মেয়েটি ভয় পেয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার যেন পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমিও এরকম ভুল করে ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম। অপেক্ষায় আছি ভাই কখন আসবে। আর যে তর সইছে না। পিচ্চি মেয়েটিকে ঝুঁকে বললাম, ইটস ওকে বাবুই, যাও খেলো। মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল। গালে একটা চুমু দিলে চলে গেল। আমি শাড়িটা ক্লিন করতে ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে বের হতেই সামনে এসে দাঁড়াই মেঘালয়কে হঠাৎ দেখে চমকে উঠলাম। এদিকটায় কেউ নেই। ভয়টা আরো বেড়ে গেল। পাশ কাটিয়ে পা বাড়াতেই মেঘালয় আবারও হাতটা ধরল। পেছন ফিরে কিঞ্চিত রাগ দেখিয়ে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলাম। বললাম, মিনিমাম কমন লজ্জাটুকু থাকলে আমার সামনে আসতেন না। হঠাৎ মেঘালয় বাঁকা হাসি দিয়ে বলল, এই ফুলপরি, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। ধন্যবাদ। আসলে আমি জানতাম দিন শেষে
আমি আর তুমি এক হবই। মেঘালয় মনে মনে পৈশাচিক আনন্দ পেল। হুরের পেছনে রোদ্দুর দাঁড়িয়ে আছে। হুরকে পেতে হলে তাকে এই চাল চালতেই হবে। রোদ্দুর আর হুরের মাঝে ঝগড়া লাগাতে হবে, যেন হুর আর রোদ্দুরের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। আরে মেঘালয়ের কি হলো? এর কথা বলছে কেন? এ কথা বলছে কেন? অদ্ভুত তো। মুহূর্তেই কেউ হাতের কবজি ধরে টান দিতে আমি হুড়মুড়িয়ে টান দেয়া ব্যক্তির বুকের উপর উপচে পড়লাম। মাথা উঠিয়ে দেখলাম রোদ্দুর ভাইয়া রাগী চোখে মেঘালয়ের দিকে তাকিয়ে আছে, যেন ভস্ম করে দেবে চোখ দিয়েই। মেঘালয়কে কিছু বলল না, তবে আমি একটু সরে দাঁড়াতেই রোদ্দুর ভাইয়া আমার হাতের বাহু ধরে টেনে তার সাথে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হচ্ছে না। বললাম, লদ্দুর ভাইয়া কি করছেন? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। লদ্দুর ভাইয়া, ও লদ্দুর ভাইয়া। রোদ্দুর ভাইয়ের কোনো হুঁশ খেয়াল কিছুই নেই। উপস্থিত সকলের সামনে আমাকে টেনে নিজের রুমে নিয়ে গেল। রোদ্দুর ভাইয়ের রুমে নিয়ে খাটে ফেলে দিল। উপচে পড়লাম খাটে। রোদ্দুর ভাইয়া চিৎকার দিয়ে বলল, তোর সাহস কি করে হলো মেঘালয়ের সাথে কথা বলার? মেঘালয়কে ভালোবাসিস তুই? সিরিয়াসলি? আর আমার ভালোবাসার চোখে পড়ে না? আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। এখন কোনো কিছুই বলবো না। চুপচাপ রোদ্দুর ভাইয়াকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। কেন বলবো তাকে? কেন কৈফিয়ত দিব তাকে? সে তো আমাকে কিছুই ভাবে না। আমি কেন তার কথা শুনবো? আমার এই চুপচাপ থাকাটাই যেন আমার কাল হয়ে দাঁড়ায়। রোদ্দুর ভাইয়া আচমকা আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো, বলল, কথা বলছিস না কেন ইডিয়েট? রোদ্দুর ভাইয়ের কথায় রাগ উঠে গেল। রোদ্দুর ভাইয়াকে ধাক্কা দিলাম। 2-3 কদম পিছিয়ে গেল। চিৎকার করে বললাম, আপনি কে? কি হন আমার? কেউ না। কোন অধিকারে আমাকে এগুলো বলেন? কে দিয়েছে আপনাকে এই অধিকার? আমি আপনার জীবনের কোনো অধিকার আপনাকে দেইনি। আমার যা খুশি আমি তাই করব। রোদ্দুর ভাইয়া হঠাৎ অট্ট হাসি দিয়ে বলল, অধিকার? রাইট, ঠিক আছে, আজ অধিকারটা তাহলে নিয়ে নিই, কি বলিস? রোদ্দুর ভাইয়া বাঁকা হেসে মোবাইলটা বের করে কাকে যেন ফোন করলো। বলল, সব সেট কর, ম্যাডাম রাজি আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি না। ভ্রু কুচকে তাকালাম রোদ্দুর ভাইয়ার দিকে। উনি ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আল্লাহ জানে কি প্ল্যান না করছে। মিনিট 5 দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি, আর শান্ত থাকতে পারলাম না। রোদ্দুর ভাইয়া শান্ত স্থির হয়ে দাঁড়িয়ে আছে। উনি কিভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে? আমি অস্পষ্ট কণ্ঠে বললাম, রোদ্দুর ভাইয়া আপনি? হঠাৎ তার মোবাইলে রিংটোন বেজে উঠল। উনি আমার দিকে হিংস্র চোখে তাকালো। আমাকে কোনো কথা বলতে না দিয়েই আমার হাতটা শক্ত করে ধরলো। বলল, চল, অধিকার নেওয়ার পালা। নিচে আসতেই অনেক বড় একটা ধাক্কা খাইলাম। কথায় টাস্কি খাওয়া বলে। সব মেহমানরা রোদ্দুর ভাইয়া আর আমার দিকে তাকিয়ে আছে। রোদ্দুর ভাইয়া চিল্লিয়ে বলে, কাজী, বিয়ে পড়ানো শুরু করুন। আমি চমকে উঠলাম। বললাম, বিয়ে? কার বিয়ে? আমি তো জানি না আজ কার বিয়ে। দাদি মুচকি হেসে এগিয়ে এসে বলল, তোর আর রোদ্দুর? আমি চিৎকার করে বললাম, আমি লদ্দুর ভাইয়াকে বিয়ে করব না, বিয়ে করতে পারবো না, বিয়ে করব না। চাচার দিকে দৌড়ে গেলাম। বললাম, আমি বিয়ে করব না, তোমরা কিছু বলো, লদ্দুর ভাইয়াকে বোঝাও না। মা বাবা কিছু বলবে না, কেউ কিছু বলবে না। তুই অধিকার নিয়ে বলেছিস, আমি তো অধিকার নিচ্ছি, চল। হাত ছাড়াতে চেষ্টা করে বললাম, বিয়ে করব না। না না। হুট করে রোদ্দুর ভাইয়া ঝুঁকে ফিসফিস করে কানের কাছে কিছু বলল। আমি জমে গেছি। ঘৃণার দৃষ্টিতে তাকালাম, কিছু বললাম না। চুপচাপ বিয়ের পিড়িতে বসলাম। মিনিট 10 মধ্যেই 3 কবুলে রোদ্দুর ভাইয়ের সাথে সারা জীবনের জন্য এক হয়ে গেলাম। তবে রোদ্দুর ভাইয়ের কানে কানে কথাটা বলার এখন রোদ্দুর ভাইয়ের উপর ঘৃণা হচ্ছে। ছি, সে এতটা নির্লজ্জ। মেঘালয় দ্রুত বেরিয়ে গেল। তার মুখটা দেখার মতো ছিল। এই লোকটির সাথে দেখা হওয়ার পর থেকে একের পর এক ঝামেলা লেগেই থাকে। সবচেয়ে অসভ্য লোক, সকলের মুখে হাসি। সবচেয়ে বেশি খুশি মনে হয় চাচা চাচি, দাদি, রোহান আর রাজু ভাইয়া হয়েছে। তাদের খুশির অন্ত নেই। এখানে কিছু লোকজন আছে, তারা মোটেও খুশি নয়। মায়েরা আপু আগেই চলে গেছে। কণা আর লিজা ভাবে মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। একসাথে বসে আছি। একে একে পার্টির মধ্যে সবাই আমাদের কংগ্রাচুলেশনস জানাচ্ছে। এর মধ্যেই রোদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চোখ টিপ দিল। আমার অসহ্য লাগলো। চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই স্থির থাকতে পারলাম না। ডুকরে কেঁদে উঠলাম। রোদ্দুর ভাইয়ের হাত ছাড়িয়ে দরজার দিকে দৌড় দিলাম। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, রোদ্দুর সহ।
একসাথে বসে আছি, একে একে পার্টির মধ্যে সবাই আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছি। এর মধ্যেই রোদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চোখ টিপ দিল। আমার অসহ্য লাগলো চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতে, আর স্থির থাকতে পারলাম না, ডুকরে কেঁদে উঠলাম। রোদ্দুর ভাইয়ের হাত ছাড়িয়ে দরজার দিকে দৌড় দিলাম। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, রোদ্দুর সহ একটু থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষটাও আমাকে নিমেষেই বুকের মাঝে বন্দি করে নিল। পার্টি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কিছু মানুষ ছিল, সবাই চলে গেছে। লিজা ভাবির পরিবারও। এখন পরিবারে মানুষ ছাড়া কেউ নেই, সবাই এগিয়ে এলো। এই মেয়ে, তুমি যাত্রার উপর ঝাঁপিয়ে পড়ো কেন? আর এই ছেলে? এর মধ্যে চাচি, দাদি ও ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়লো। দরজার সামনেই শুরু হয়ে গেল কত বছরে জমে থাকা অভিযোগ, অভিমান, কষ্ট, আনন্দ আর হাজারো কথা ও প্রশ্ন। রোদ্দুর এখনো দূরে দাঁড়িয়ে আছে, দেখছে তার হুড়পড়ির কান্না, দাদির কান্না, সাথে তার মায়েরও। আমি কান্না করছি তো করছি, হঠাৎ করে ভাইয়াকে ছেড়ে দিলাম। 2-3 কদম পিছিয়ে গেলাম। তাচ্ছিল্য হেসে বললাম, আপনাকে আমার দেখা হয়ে গেছে মিস্টার ফারহান চৌধুরী। ইচ্ছে ছিল মৃত্যুর আগে একবার আপনাকে আমার চোখে দেখা হয়ে গেছে, ধন্যবাদ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ওপরের দিকে দৌড় দিলাম। পেছন থেকে ফারহান ভাইয়া ডাকছিল বারবার, শুনি নাই, শুনবো কেন? যে ভাই আজ দীর্ঘ 6 বছর পর এসছে দেখা করতে, তার সাথে কি দেখা করব? আর কেনই বা করব? আমি তো খুনি আমার মা বাবার। সে আমার থেকে বয়সে বড় ছিল, বুদ্ধিমান ছিল, চতুর ছিল। আমি ছোট ছিলাম। মা বাবা তো আর তার একার ছিল না, আমারও ছিল। আমিও তার সাথে সাথে এতিম হয়েছি। তাহলে কেন সে আমাকে সামলানোর পরিবর্তে ছেড়ে চলে গেল? কেন? আমি তাকে ভালোবাসি, আমার ভাইকে আমি অনেক ভালোবাসি, তবে এই ফারহান চৌধুরীকে না। আমি ভালোবাসি আমার সেই ভাইকে যে মা বাবার সময় ছিল। মা বাবার সাথে সাথে সেও মারা গেছে। আমি তাকে ঘৃণা করি। হুর যেতেই ফারহান সহ বাকিরা চমকে উঠল। ফারহান নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সেটা পরিস্থিতি আর সময় দুটোতেই দেরি করে ফেলেছে। বাজান, তুই আইসোস? বাজান রে, সত্যি কইছে হুর, তোরে দেহনের জন্য মন কত না ছটফট করে। আমার এমন করে, ওই শরীর তো তুই একমাত্র মায়ের নারীর সেরা বাঁধন ছিলি। তাহলে ওর কিরকম লাগতো? আমি রোজ রাইতে ওর ঘর থেকে কান্নার আওয়াজ পাইতাম। শরীরটা কাঁদতো, কষ্ট পাইতো, কিন্তু কইতো না আমার। তুই এমন পাষাণ কি করে হয়েছিলি রে? আমাদের কথা একবারও মনে পড়েনি? আমরা কি তোর কেউ না? আমরা রেনুমা, তোমরা থামো তো, থামো। সেইটি ফিরেছে, কি শুরু করছো? ভেতরে আসতে দাও এই ফারহান বাবা, ভেতরে। বাকিরা হাঁ করে তাকিয়ে আছে। রাজু খুশিতে আত্মহারা হয়ে ফারহানের লাগেজগুলো ভেতরে নিল। লিজা রোহানকে ফিসফিস করে বলল, ব্যাপার কি? ছেলেটা কি অনেক হ্যান্ডসাম কিন্তু। রোহান মুচকি হেসে বলল, হুরের ভাই। দুলা ভাই, আপনি? তাহলে হুর এগুলো বললো কেন? তা অনেক বড় ঘটনা। রোহান সংক্ষেপে বলল। লিজা আর কণা নিরলস চোখে তাকিয়ে রইল। আমার লিখেছে আপন। দুলা ভাই, আপন এই কারণেই এমপি রোদ্দুর পাগল, ওই মাইয়ার জন্য। শয়তান মাইয়া, কি জাদু করেছে ছেলের উপর। শালি সাহেবা, এগুলো কি বলছো? তুমি যার সম্পর্কে বলছো সে প্রথমত এই বাড়ির মেয়ে, তারপর আমাদের চাচাতো বোন, তারপর এখন বউ। ভেবেচিন্তে কথা বলো। তাছাড়া রোদ্দুর শুনতে পেলে এক চুলও ছাড় দেবে না। রোদ্দুর, রাজু, ফারহান কেউই না, তিনটেই সাইকো। কণা আর লিজা একটু চমকে উঠল। তাহলে আপনি? রোহান হাসলো, বলল, আমি আমার ছোট ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক তেমনি দুনিয়ার সবচেয়ে বেশি ভয়ও পাই। ও ওপর থেকে অনেক শান্ত, কিন্তু ভেতর থেকে অনেক ভয়ঙ্কর, অনেক। যারা ওর কাছাকাছি থাকে তারাই বুঝে। হুর যে জানে না তা নয়, বরং কাহিনীটা হুর থেকে শুরু হয়েছে। মানে? আমাদের পরিবারের মেয়ে বলতে হুরি, কিন্তু আমার দাদার একটা গল্প আছে নীলতিমি নিয়ে, যা দাদা রোদ্দুরে চোরাবালি বলে। যেদিন হুরের জন্ম হয় সেদিন থেকেই রোদ্দুরও পাল্টে যায়। 5-6 বয়সী রোদ্দুর বুঝদার হয়ে যায়। সবকিছুর পেছনে ছিল দাদা ভাই। দাদা ভাই আর রোদ্দুর ছিল বন্ধুর মতো। আমি বলবো না যে হুর সুন্দরী, আহামরি সুন্দরী,
হুর শ্যামবর্তী, শ্যাম সুন্দর যাকে বলে। আমি কখনোই হুরকে ওই চোখে দেখি নাই, তবে রোদ্দুর ছোট থেকেই হুরের জন্য পাগল ছিল। হুরকে কেউকে ধরতেই দিত না, সারাক্ষণ হুরের দিকে তাকিয়ে থাকা। এমন আর কি। হুর আর রোদ্দুরের আরেকটা বৈশিষ্ট্য ছিল, ওরা টম এন্ড জেরির মতো ঝগড়া করবেই। তখন হুরের বয়স 5 থেকে 6 হবে হয়তো। একটা ছেলে হুরকে চুমু দিয়েছিল গালে। ও মা, হুরের সে কি কান্না! রোদ্দুর শুনে অনেক রেগে যায়। আমরা ভাবছি রোদ্দুর হয়তো ওই ছেলেটিকে কিছু বলবে, কিন্তু আমরা ভুল। রোদ্দুর হুরের গলা চেপে ধরে বলেছিল, তুই পিচ্ছি আমার। তাহলে ওই পোলা তোরে চুমু দিবে কেন? তোকে মেরে ফেলবো। সে কি এক কাণ্ড! অবশেষে ছাড়ানো গেল। পরবর্তীতে জানতে পারি ওই ছেলেটা কলেজে পড়া এক ছেলে, যার পকেট থেকে টাকা পড়ে গেছিল। হুর তা দেখে ফিরিয়ে দিয়েছিল, তাই চুমু দিছে। রোহান থামলো। লিজা আর কণা একসাথে বলল, সাইকো, এ পুরো পাগল। রোহান হেসে উঠল, বলল, তা নয় তো কি। এই যে হুরের নামটাই দেখো, পুরো নাম কি? ফারিহা অনান হুর। কিন্তু সেদিন ফারহান তার নামের সাথে নাম মিলিয়ে বোনের নাম রাখলো ফারিহা। রোদ্দুর কি কান্না আর রাগ! রাগে তো ফারহানকে ঘুষিও দিয়েছিল। দুজনের পাল্টা ঝগড়া। অবশেষে দাদু থামলো, বলল, রোদ্দুর, তুমি কি নাম রাখতে চাও? রোদ্দুর বলল, অনান হুর। দাদু বলল, কেন? অর্থ কি? কি হিসেবে রাখলা? রোদ্দুর বলে, অনান অর্থ একটি রোদ্দুজ্জ্বল দিনে মেঘের ছায়া, ও আমার ছায়া। হুর মানে হুর, আমার নাম হামনাদ বিন রোদ্দুর, হতেই হুর। বুঝছ? অবশেষে হুরের পুরো নাম ফারিহা অনান হুর। আরো কত কাহিনী আছে, পরে এক সময় বলবো। রোহান ফারহানের দিকে এগিয়ে গেল। দাদি আর চাচি সোফায় বসে আছে। ফারহান তাদের এতক্ষণ সামলিয়ে শান্ত করেছে। ফারহান রোহানকে এগিয়ে আসতে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরলো। রোদ্দুর এখনো দাঁড়িয়ে আছে। এখনো দাঁড়িয়ে থাকবি? তা নিউজ আমার কাছে পৌঁছে গেছে। আপনি ভয়ে আমার বোনকে কাগজে কলমে সব কবে আপনার নামে করে ফেলেছেন। বড্ড চতুর আপনি। আপনার কারণে সে আমাকে ভুল বুঝতো। রোদ্দুর অট্টহাসি দিয়ে ফারহানকে জড়িয়ে ধরলো, ফিসফিস করে বলল, এখনো কাছে পাইনি তো। তোরা দুইটা বড্ড নির্লজ্জ। এটা বলেই তিনজন হাসতে লাগলো। কেউ বুঝে উঠতে পারছে না তিনজনই হাসছে কেন। তবে রাজু মুখ ফুলিয়ে বলল, আমি সেই বাদই গেলাম। তুই বাদ গেলে চলবে কি করে? চল, আজা গেলে সে মিলজা ইন্তেজার। রাজু আনন্দে সামিল হয়ে গেল। আমার কান্না থামছে না। একটু আগেই কত অপেক্ষা করলাম, সামনে এসছে কিছু বলতে পারলাম না। আজ আবার কম ঘটনা ঘটে নাই। আমার জীবনটা এতই নাটকীয় না হলেও পারত। আজ এত কষ্ট কেন হচ্ছে? আমার কথা কেউই বিশ্বাস করে না, শোনে না, মানে না। সারা জীবনটাই বরবাদ। না রতুর ভাইয়া শুনেছেন, না ফারহান ভাইয়াও। কেউ নেই আমার, কেউ নেই। থাকবো না এই পৃথিবীতে, আর থাকবো না। চলে যাব মা বাবার কাছে, অনেক দূরে। অন্যদিকে রোদ্দুর, ফারহান সহ সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য হুরকে বের করা। বোন, দরজা খোল, তোর সাথে আমার অনেক কথা আছে। একবার আমাকে আবার কথাগুলো বলতে দে, তারপর ভেবে দেখিস। হুর, দরজা খোল, আমার এগুলো ভালো লাগে না। আজ আমার বাসর রাত, কাম অন। আমি আর বউ ছাড়া ব্যাচেলার থাকতে পারবো না। রোদ্দুরের এমন নির্লজ্জ কথায় পরিবারের মাঝে যেন বোম ফাটলো। সবাই রোদ্দুরের দিকে তাকিয়ে আছে। রোদ্দুর না দেখান ভান করে বলল, আমার বউ, আমি যা খুশি তাই বলবো। তোমরা শুনতে এসেছো কেন? কান ধরে চেপে রাখো। তোমাদের মতো নির্লজ্জ মানুষদের আমি কোথাও আর দুটো দেখিনি। কান্না বন্ধ হয়ে গেছে রোদ্দুর ভাইয়ের কথা শুনে। দরজার ওপাশে যে আমিও আছি কারোর খেয়াল নেই। এই রোদ্দুর ভাইয়া এত নির্লজ্জ হলো কি করে? আল্লাহ, কত বেহাই পুরুষটা। এতদিন আমার সামনে শুধু আমাকেই তো বলতো, এখন তো পরিবারের সামনে। চিৎকার করে বললাম, সবাই আমার দরজার সামনে থেকে দূরে সরে যাও। তোমাদের সাথে আমার কথা নেই, কারোর কথা শুনতে চাই না, থাকতে চাই না এই পৃথিবীতে, আমি মরে যাব। হঠাৎ রোদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হাসতে লাগলো, বলল, যখন তুই অধিকার দিসনি তখন থেকেই আমি তোর পিছু ছাড়িনি। এখন অধিকার নিয়েছি, এখন কিভাবে ছাড় দিই? আচ্ছা, তোর বের হতে হবে না, আমি আসছি। ভ্রু কুচকে গেল। রোদ্দুর ভাইয়া আসবে কিভাবে?
দ্রুত ঘরের জানলা বন্ধ করে দিলাম, খাটের উপর বসলাম, চিন্তায় আছি। রোদ্দুর ভাইয়া আসবে বলেছে, তার মানে সে আসবেই, কিন্তু কিভাবে? মিনিট দুয়েক পর হঠাৎ আমার রুমে থাকা লাইব্রেরিটা সরে গেল। আমি ভয়ে হাত দিয়ে চোখ চেপে ধরলাম, হাতের আঙুল ফাঁক করে দেখলাম লাইব্রেরিটা সরতেই একটা দরজা দেখা যাচ্ছে। দরজা দিয়ে রোদ্দুর ভাইয়া আমার রুমে এলো। উনি আসার 10 সেকেন্ডের মধ্যে আবার লাইব্রেরিটা ঠিকঠাক হয়ে গেল। এতদিন সিনেমায় দেখেছি সব সিক্রেট দরজা, রুম ইত্যাদি, আর আজ চোখের সামনে প্রমাণ পেলাম। চোখ থেকে হাত সরিয়ে রোদ্দুর ভাইয়াকে বললাম, এটা কি ছিল? আমার রুমে এই সিক্রেট দরজা এলো কোথা থেকে? আর তার চেয়ে বড় কথা, আপনি জানলেন কি করে? রোদ্দুর ভাইয়া কিছু না বলেই আমার পাশে এসে বসলো। আমি আর চোখে তার দিকে তাকালাম, তিনিও আমার দিকে তাকালেন, বললেন, আর চোখে তাকাচ্ছিস কেন? এখন আমি তোর জামাই। কি প্রশান্তি, সোজা সাপটাই দেখাতে পারিস। আমি কিছু মনে করবো না, আফটার অল আমার সবকিছুই তোর। কথা না আর কিছু, যেন মুখ দিয়ে খই ফুটছে। দাঁতে দাঁত চেপে বললাম, আমি যা প্রশ্ন করছি তা বলেন। এই দরজা এলো কোথা থেকে? রোদ্দুর ভাইয়া জ্ঞানী গুণী ভাব নিয়ে বলল, এটা আমার আর তোর রুমের সিক্রেট দরজা, আমি বানিয়েছি। এই রুমটা আমি যত্ন করে রেখেছি। তাছাড়া তুই কতটা বেকুব মাইয়া রে। এই যে প্রায় রাতে, মধ্যরাতে আমি তোর রুমে আসি, বারান্দার চেয়ারে বসে তোর সাথে প্রণয়ের কথা বলি, তুই তো দরজা বন্ধ করে বারান্দায় বসিস। কই, তখন তো আমাকে প্রশ্ন করিস না। গভীর ভাবনায় চলে গেলাম। সত্যিই তো, আমি তো দরজা বন্ধ করে বসি। ধ্যাত, ভুলেই গেছি। রোদ্দুর ভাইয়ের দিকে বড় বড় চোখ করে তাকালাম। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। দরজা ধাক্কাতেই রোদ্দুর ভাইয়া বলল, সবাই যার যার রুমে যাও তো, যা যা কথা হবে কাল বলো। এখন আমি আমার বউয়ের সাথে প্রাইভেট সময় কাটাবো। কতদিন পর সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছি। কি প্রশান্তি। আমি দ্রুত রোদ্দুর ভাইয়ের মুখ চেপে ধরলাম, বড় বড় চোখ করে বললাম, রোদ্দুর ভাইয়া, আপনার মাথা কি ইলেকশন জিতে খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ ও রোদ্দুর ভাইয়া, বাড়ির সবাই বাইরে, আপনি এগুলো কি বলেন? সবাই কি ভাবে? আপনি তো বাড়ি নির্লজ্জ মশাই। রোদ্দুর ভাইয়া হঠাৎ বিছানার দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দুহাত বিছানায় চেপে ধরে বলল, হাত ছাড়িয়ে বিছানার চাদর দিয়ে নিজেকে পেঁচিয়ে বললাম, ছি ছি রোদ্দুর ভাইয়া, এগুলো কি বলছেন? আপনার লজ্জা করে না? আমার রুম থেকে বের হন, না হয় আমি চলে যাব। রোদ্দুর ভাইয়া অট্ট হাসি দিয়ে আমার বিছানায় শুয়ে পড়লো, বলল, যা, বাইরে যা, বাইরে সবাই আছে, যা। আর তোর মনে হয় আজ আমি তোকে ছেড়ে দিব? বাইরে শোরগোল শোনা যাচ্ছে না, মনে হয় সবাই যার যার রুমে চলে গেছে। নিশ্চয়ই ভাইয়াও। ঘড়ির দিকে তাকালাম, 11:30 উপরে বাজে। হঠাৎ আমার হাতে টান পড়তেই আমি রোদ্দুর ভাইয়ের উপর হুড়মুড়িয়ে পড়ি। রোদ্দুর ভাইয়া আমাকে তার সাথে মিশিয়ে নিল। বললাম, ছাড়ুন আমাকে রোদ্দুর ভাইয়া, ছাড়ুন। এখনো ভাইয়া? সিরিয়াসলি হুর? ভাইয়া থেকে সাইয়া আমি সন্ধ্যায় হয়ে গেছি, এখন তো ভাইয়া ডাকাটা বন্ধ কর। আমি উলু বনে গেলাম। এই রোদ্দুর ভাইয়ার মাথা ইলেকশন জিতে ঠিক নষ্ট হয়ে গেছে। না, মনে হয় ওই করই গাছের ভূত হঠাৎই হানা দেয়। বললাম, ছেড়ে দিন আমায়, আমার কেমন যেন লাগছে। আপনার কাছে আসলে আমার কেমন যেন লাগে। আপনি চাদরটায় রোদ্দুর ভাইয়াও ভাগিদার হয়ে গেল, মানে এক চাদরে আমরা দুজন। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি ক্রমশ। মুহূর্তে রোদ্দুর ভাইয়া আমাকে ঘুরিয়ে নিচে ফেলে দিয়ে তার শরীর সম্পূর্ণ আমার উপর ফেলে দেয়, অর্থাৎ আমার উপরে তার অর্ধেক শরীর। হার্টবিট বেড়ে গেল, শরীরের রন্ধ্রে রন্ধ্রে মাদকতার আভাস, বিদ্যুৎ খেলছে। দুজনেই প্রাপ্তবয়স্ক নরনারী। পূর্ণতার এক গভীর নেশা ও খেলা মনের মধ্যে ভর করেছে। হঠাৎ করেই রোদ্দুর ভাইয়া আমার কানে ফিসফিস করে বলল, সেদিনের কথা মনে আছে তোর হুরপুরি? যেদিন তুই আমাকে বলেছিলি ভালোবাসার কথা। আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, লজ্জায় লাল হয়ে যাচ্ছি, ঘন ঘন শ্বাস ফেলছি। দুজনেই কথা বলবো না, তবুও মুখ ফসকে বেরিয়ে গেল রোদ্দুর ভাইয়া মুচকি হাসলো, এক হাতে আমাকে আরো বেশি জড়িয়ে ধরলো, অপর হাতে লাইটটা অফ করে দিল। মুহূর্তেই রুমটা অন্ধকার হয়ে গেল। তবে রাতে জ্যোৎস্নার আলোই রুমে আবছা আবছা আলো রয়ে গেছে, ঠিক দাদুর বলা রোদ্দুরে চোরাবালি। রোদ্দুর তার প্রিয়তমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ পেয়ে এক অজানা সুখের সন্ধান খুঁজতে লাগলো। হুরের প্রতিটি পদক্ষেপ দেখছে,
আরও দেখছে তার ছোঁয়ায় প্রিয়তমার হুঁশ হারানো সুপ্ত ইচ্ছা বাসনা। তবে সে এখন হুরের কাছে যাবে না, হুরের অনুমতি ছাড়া। বড্ড বেশি ঝড় বয়ে গেছে আর যাচ্ছে। হুরকে সে সময় দিবে। হুর যেদিন তাকে কাছে আসার অনুমতি দিবে সেদিনই আসবে, আজ নয়। রোদ্দুর ভাইয়া হঠাৎ তার ঠোঁট দুটো আলতো করে আমার ঘাড়ে স্পর্শ করলো। আমার অদ্ভুত অনুভূতিগুলো আর শোপে রাখতে পারলাম না। রোদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম, তার বাহু খামচে ধরলাম। রোদ্দুর ভাইয়া কানের কাছে ফিসফিস করে বলল, প্রিয়, তোমাকে সময় দিলাম। তুই মন খুলে আমাকে যখন চাইবি তখনই আমি তোর কাছে তোর রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে দেব। আজ দুজনেই ক্লান্ত, ঘুমা। আমাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে পড়লো। আজ চোখে কত স্বপ্ন, নতুন করে বাঁচার স্বপ্ন, সবকিছুই নতুন করে আবারও গড়ে তোলার আহ্বান। বহুদিন পর শান্তি খুঁজে পেলাম আমি, হুরের শান্তি, প্রশান্তি। চোখ দুটো থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হয়তোবা এটাই প্রাপ্তির আনন্দ। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বদ্ধ অবস্থায় পাই। ভালো করে চোখ মেলতেই দেখি পাশের রোদ্দুর ভাইয়া। সাথে সাথে মুখে হাসি ফুটে উঠল। কাল রাতের ঘটনা মনে পড়তেই লজ্জায় ঘিরে ফেললো। আস্তে আস্তে রোদ্দুর ভাইয়ার হাত ছাড়িয়ে নিজেকে মুক্ত করলাম। রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম। ঘুমন্ত রাজপুত্র লাগছে। না চাইতেও হঠাৎ করে একটা কপালে চুমু খেয়ে বসলাম। আমি চুমু দিতেই রোদ্দুর ভাইয়া আড়মোড়ে জেগে উঠলো, বলল, নিঃসন্দেহে বলা যায় একটা নিষ্পাপ ব্যাচেলর ভার্জিন ছেলের ঘুমের সুযোগ নিচ্ছিস। কথাটা শুনতে 440 ভোল্টেজের ঝাটকা খাইলাম। শালার জীবনটাই বরবাদ। বেটা বলে কি, দ্রুত এখান থেকে কেটে পড়া ভালো। আর কি কি যেন বলে, নির্লজ্জ একটা। এই খাটাস বেল গাছের আঠা এত নির্লজ্জ হলো কি করে? এমপি হয়ে আরো হয়ে গেছে। দ্রুত ওয়াশরুমে চলে এলো। রোদ্দুর হুরের যাওয়া দেখে আসছে, ভালোই জব্দ করেছে প্রিয়তমাকে। ওয়াশরুম থেকে বের হতেই চোখ পড়লো রোদ্দুর ভাইয়ের ওপর। খাটে গোলমরি হয়ে বসে এক হাত ভাঁজ করে গালে রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ভ্রু কুচকে তাকালাম। বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না জামা ঠিক করলাম। সব তো ঠিকই ছিল। মুহূর্তেই রোদ্দুর ভাইয়া বলল, এইগুলো ঢাকতে হবে না। তোর শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মাপকাঠি কাল রাতে নেওয়া হয়ে গেছে। বাইরে রাস্তা, আমি তোর জামাই। জামাইয়ের সামনে একটু এলোমেলো অবস্থায় থাকতে হয়, বুঝলি? না হয় জামাই নিশাময় হয় না, সোহাগ করে না। আয় তোকে একটু সোহাগ করে দেই হুরপরি। গা পিটি জ্বলে যাচ্ছে। এগুলো কি বলে? আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। বললাম, এখন আমি সত্যি শিওর হইছি আপনারে করই গাছের ভূতে ধরছে। আপনি এত নির্লজ্জ কেমনে হলেন? কোথায় নির্লজ্জ হলাম? আমি যদি বউকে না বলি কাকে বলবো? লিজা ভাবিকে? ইডিয়েট। এই হুরপুরি, আচ্ছা কাল রাতে তো আমি তোকে সোহাগ আদর কিছুই করিনি। তুই সকালে গোসল করলি কেন? কিরে, কি বোঝাতে চাস? আমি সোহাগ আদর করলে ঠিক থাকতে পারবি তো? তাহলে চল রাতের কাজটা এখন করি। আফটার অল সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছে, ব্যাচেলর থেকে ডাবল হয়েছে, এখন ভার্জিন থেকেও মুক্তি চাই। কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। অবাক কতটা হওয়া যায় তার থেকেও বেশি অবাক হয়ে রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছি। কি গিরগিটি রে বাপু! বিয়ে হতে না হতেই কি সব কানের ফুল ঝুড়ি। আল্লাহ, তুমি মাটি ভাগ করে দাও, আমি ঢুকে যাই। একটু লজ্জা নেই। হাতে থাকা টাওয়ালটা জিদ্দের রোদ্দুর ভাইয়ের দিকে ঢিকে মারলাম। রোদ্দুর ভাইয়া ক্যাচ করে ধরে বলল, দূর থেকে কেউ বরকে মারে? কাছে আয়, ঠিক মতো মারতেও জানিস না, শিখিয়ে দেবো, চল। জিদ্দে চিৎকার করে বললাম, রোদ্দুর ভাইয়া! ধপাধপ পায়ে দ্রুত দরজার দিকে এগিয়ে এলাম। আমি নিশ্চিত পাগল হয়ে যাব। উনি বড্ড নির্লজ্জ। হঠাৎ এমন টাইপ হয়ে গেল কেন? ও সরি, আগেও এমনই ছিল, তবে এত নির্লজ্জ কথা বলতো না। দরজা খুলতেই বাইরে ফারহান, রাজু, চাচা, চাচি, দাদি, রোহান, লিজা ভাবি দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে ওনারা এগুলো শুনে নাই তো। হঠাৎ ফারহান ভাইয়া আমার হাত ধরে ভেতরে প্রবেশ করলো। সাথে সাথে সবাই। রোদ্দুর ভাইয়া খাটে বসেছিল, তাদের দেখে বলল, কি অবস্থা তোমাদের? সদ্য বিবাহিত কাপলদের রুমে হুট করে প্রবেশ করে ফেললে। এখন তো আমার বউয়ের সাথে। এই চুপ, একদম চুপ। তুই এত ঠোঁট কাটা আর নির্লজ্জ হলি কি করে? তোর কথা শুনলে কান থেকে গরম ধোঁয়া বের হয়। আজকালকার যুগের পোলা প্যান্ডা, আর কি বলবো। রোদ্দুর ভাইয়া খাটে বসেছিল, এখন ধপ করে শুয়ে পড়লো। বলল, বউ আমার, রুমটাও আমার, তোমরা সবাই আমার। আমি বলবো না তো কি করব?
তাছাড়া তোমাদের শুনতে বলে কে? আমার রুমে প্রবেশ করেছো কেন? আমার বউকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও, আমার রোমান্স করতে ইচ্ছে করছে। দাদি রোদ্দুর ভাইয়ের কাছে গিয়ে কানটা ধরে মুচড়ে দিয়ে বলল, পেকে গেছিস তাই না? তোর জিনিস তো তুই পেয়েই গেছিস, তাহলে পাগলামি কার জন্য? সে তো তোকে ছাড়া কোথাও যাচ্ছে না, বরং জন্মের পর থেকেই তোর নামই জপে। দাদি ফিসফিস করে কানের কাছে কিছু বলল। রোদ্দুর ভাইয়া মুচকি হেসে বলল, ওকে, আমি এগুলো দেখে আকাশ থেকে পড়ছি। এর মধ্যেই আমার ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো, কপালে একটা পরশ দিল। আমি নিজেকে আর সামলাতে পারলাম না, ভাইয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। আজও কান্না করছি। কোনো বোন পারে তার ভাইয়ের উপর রাগ করে থাকতে? পারে না, কোনো বোনই পারে না, আমিও পারলাম না। ভাইয়ার বুকে মাথা রেখে বললাম, আমাকে না ছেড়ে গেলে কি হতো ভাইয়া? আমি তো এতটা বছর অনেক কষ্টে ছিলাম, তুমি তো কোনোদিন জানতেই চেষ্টা করতে না। যখন কল করতে দাদুর সাথেই কথা বলতে। কেন ভাইয়া, কেন? তুমি অনাথ হয়েছো, আমি কি অনাথ হই নাই? তুমি মা বাবা হারিয়েছো, আমি কি মা বাবা হারাই নাই? তুমি তো বড় ছিলে, বোঝ জ্ঞান ছিল, কিন্তু আমি তো ছোট ছিলাম। তোমার কি আমাকে সামলানোর কথা ছিল না? ভাইয়ের বুক থেকে মাথা উঁচু করে তাচ্ছিল্য হাসি দিয়ে বললাম, নিশ্চিত জানতে পেরেছো, বাবা মা আমার কারণে মারা যায়নি, তাদের তো ইচ্ছাকৃত খুন। আমাকে কিছু বলতে দে। আমি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট নিজ চোখে দেখেছি, এটা আমি এখনো ভুলতে পারিনি। তুই যদি সেদিন আমার কথা মানতি, হয়তো আমাদের মা বাবা ওভাবে মারা যেত না। যাই হোক, মানুষ মৃত্যুবরণ করবেই, নিয়তি কোথায় কখন কারে নিয়ে যায় আমরা বলতে পারবো না। তবুও আমিও ছোট ছিলাম তখন, জ্ঞান বুদ্ধি হয়নি, তাই ব্যাপারটা বুঝতে পারিনি। মা বাবা মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিলেন আমি যেন তোর খেয়াল রাখি, কিন্তু আমি কি করে রাখবো? আমি নিজেই তো ভাঙাচোরা অবস্থায় ছিলাম। তখন রোদ্দুর ছিল একমাত্র ভরসা। আমি জানতাম আমার থেকে ও ভালো তোকে রোদ্দুর রাখতে পারবে। আমি সেদিন মামা মামির সাথে অ্যাব্রোডে চলে যাই, আর তোকে রোদ্দুরের নিকট আমানত হিসেবে রেখে যাই। আমি জানি রোদ্দুর তোকে ঠিক এই পরিস্থিতিতে সামনে নেবে, স্বাভাবিক করে তুলবেই। আমি ফিরতাম, তোর সাথে কথাও বলতাম, কিন্তু আমাদের মাঝে কিছুটা দূরত্ব এসে যাচ্ছিল। আমি তোকে কল দিতাম, কিন্তু কথা বলার সাহস জুগিয়ে কথা বলতে পারতাম না। তাই তো দাদির সাথে কথা বলতাম, রোদ্দুর, রোহান, রাজু, ওদের সাথে কথা বলতাম, তোর খোঁজ খবর নিতাম। এমন কোনো দিন নেই যে আমি তোর খোঁজ খবর নিতাম না। আমি ভাইয়াকে আবারও জড়িয়ে ধরলাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে কলিজা, আমি আর তোকে দূরে সরে যেতে দেবো না। আমি তোকে বড্ড ভালোবাসি, বড্ড বেশি। তুই ছাড়া আমার আর কে আছে বল? আমি চোখের অশ্রু মুছে বললাম, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি ভাইয়া, অনেক। তোমাকে এর মধ্যে রোদ্দুর ভাইয়ের বম ফাটার মতো কথা। উনি দ্রুত এগিয়ে এসে আমাকে ফারহান ভাইয়ের থেকে সরিয়ে বলল, কি শুরু করেছিস? আমার এইখানে কষ্ট হচ্ছে তো। আর ফারহান, তুই আমার বউয়ের কপালে চুমু দিচ্ছিস কেন? আবার জড়িয়ে ধরছিস? আমার হিংসা হচ্ছে। আমি সহ সবাই উলুবনে গেলাম। সবাই হাসতে শুরু করলো। ফারহান ভাই রোদ্দুর ভাইয়ের পেট বরাবর ঘুষি দিল আর পিঠে দুম করে একটা দিয়ে বলল, সত্যি তুই নিরজ হয়ে গেছিস। এমপি হয়ে কি মাথায় গেছে? এই শোন, আমার বোন আমি নিয়ে গেলাম, দাঁড়িয়ে কাছেও আসবি না আমার বোনের, যা দূর হ। এটা বলেই দুজনেই উচ্চ স্বরে হেসে উঠল। খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছি। অনেকদিন পর আমি আজ সত্যি খুব খুশি, মনে এক আলাদা প্রশান্তি পাচ্ছি। লিজা ভাবি খাবারের মাঝেই মুখ চেপে ধরে দ্রুত ওয়াশরুমে চলে গেল। আমরা সবাই একটু অবাক হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে লিজা ভাবি এদিকে আসতেই হঠাৎ ধপ করে নিচে পড়ে গেল। কিসের খাওয়া, কিসের কি? সবার মাঝে ভয় চলে এলো। রোহান ভাইয়া দ্রুত এগিয়ে গেল, লিজা ভাবিকে রুমে শুয়ে রাখছে। ডক্টর আসছে, পরীক্ষা করছে, সবাই টেনশনে আছে। অবশেষে ডক্টর যা বললো তাতে আমাদের এই বাড়িতে খুশির মধ্যে খুশি আরো বেড়ে গেল। কেটে গেল আরো 2 দিন। রোদ্দুর ভাইয়া আর আমার সম্পর্ক আরো মজবুত হয়েছে। রোদ্দুর ভাইয়া যে এত ভয়ঙ্কর আর নির্লজ্জ, বাপরে বাপ, আমি এর সাথে কি করে সারা জীবন সংসার পাতবো? নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। রাত হয়েছে। রোদ্দুর ভাইয়া অনেক বিজি, দায়িত্ব অনেক, নেতা সাহেব বলে কথা। তবে যেটুকু সময় বাসায় থাকে আমাকে জ্বালিয়ে মারে। আমার ভালোই লাগে। এগুলো ভাবছিলাম আর মুচকি হাসছিলাম। হঠাৎ রাত হয়েছে, রোদ্দুর ভাইয়া অনেক বিজি। হঠাৎ রুমে রোদ্দুর ভাইয়া হন্তদন্ত হয়ে ছুটে এলেন। বললাম, কি হয়েছে আপনার? এত তাড়াহুড়ো করে এলেন যে? রোদ্দুর ভাইয়া আয়েশি ভঙ্গিতে খাটে বসলো। এই এক ছেলেরে বাপু, মতিগতি ভাব সবকিছু বুঝতে পারি না। চাচা চাচি কি খেয়ে একে যে জন্ম দিছে আল্লাহ জানে।
ভ্রু কুচকে তাকালাম। তেমন কিছু না, সারাদিন বাসায় ছিলাম না, ওই তোকে একটু মিস করছিলাম। রাত তো কম হলো না, জেগে আছিস কেন? বরের বুক ছাড়া ঘুম আসে না বুঝি? আম্মা আব্বা গো, তোমরা তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? এক পাগলের কাছে রেখে গেছো। কয়েকদিন পর আমি পাবনা হসপিটালে যাব নিশ্চিত, দেখে নিও।